দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আমাদের আজকের একটি খবর আমরা করেছি কয়েকজন বিশিষ্ট জনের সঙ্গে কথা বলে। তারা বলছেন যে সার্চ কমিটি সুষ্ঠু ভোট যদি চায়, সদিচ্ছা থাকে, তাহলে তালিকায় যাদের নাম এসেছে তাদের মধ্যে থেকেও, সেই ব্যক্তিদের মধ্যে থেকেও গ্রহণযোগ্য কমিশন তারা করে দিতে পারে। এটা কয়েকজন বিশেষজ্ঞের মতামত। অন্যদিকে সার্চ কমিটির কার্যক্রমকে তামাশা উল্লেখ করে তাদের কাছে নির্বাচন কমিশন গঠনের নাম পাঠানোকে অর্থহীন বলছে বিএনপি। তাদের দলের মহাসচিব আজকে এই কথা বলেছেন। যদিও সার্চ কমিটি উন্মুক্ত আছে তাদের কাছ থেকে নাম দিলে তারা সেটা গ্রহণ করবে। এই বিষয়টি আলাপ করব। বিএনপি এছাড়াও অন্যান্য বিষয়ে অন্যান্য মতামত দিয়েছে। দুইবারের মতো নির্বাচন কমিশন গঠন করেছে সার্চ কমিটির মাধ্যমে এবং সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ বলেছেন যে বিএনপি গোপনে এই সার্চ কমিটির কাছে নাম পাঠিয়েছে, তাদের পছন্দের নাম পাঠিয়েছে। ওনারা ডক্টর জাফরুল্লাহর নামগুলোকেই ইঙ্গিত করেছে। এই বিষয়টি মোটামুটি নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনায় আজকে আমরা করব। আর অন্যান্য প্রসঙ্গ থাকবে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ মাসেই, যদিও একটা আনুষ্ঠানিক বৈঠক করছেন শিক্ষামন্ত্রী। আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের বাতিল করে দেওয়া এবং সিট কমিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল। আজকে ডিনস কমিটির বৈঠকে নতুন করে বলা হয়েছে যে না, এই বছর চলবে, সামনের বছর তারা চিন্তা করবেন সবাইকে সামাজিক বিজ্ঞান এবং কলা সবগুলো মিলিয়ে, তিনটা অনুষদকে মিলিয়ে তারা একটি করা যায় কিনা সেটি ব্যাপারে আলোচনা হয়েছে। মূলত এই আমরা আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হচ্ছে, রয়েছেন জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শুরু করছি জুনায়েদ সাকি আপনার কাছ থেকে। সার্চ কমিটিতে নাম এসেছে, অনেক নাম এসেছে, 3 শতাধিক। তারপরেও ওনারা বলছেন যে যারা প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না তাদেরকে ওয়েলকাম করেছেন এবং বলছেন যে এখনো সময় আছে, সে সময়ও যদি সুপারিশ করার আগ মুহূর্তে যদি তারা নাম দেন সেগুলো তারা বিবেচনায় নেবেন। তবে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যারা যাচ্ছেন না বা নাম দিচ্ছেন না তারা পরিষ্কারই জানিয়ে দিয়েছেন এখানে তাদের আস্থা নেই। আসলে পুরো প্রক্রিয়াটি কোন দিকে যাচ্ছে, এর কনসিকুয়েন্স সম্পর্কে আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই যে সার্চ কমিটি, এটা তো আগেও ছিল এবং এটা কি কেবল একটা আইনি রূপ দেওয়া হয়েছে মাত্র। এবং আগের যে অভিজ্ঞতা, বিশেষত 2014 সালের নির্বাচনের আগে যে অভিজ্ঞতা এবং 18 সালের নির্বাচনের অভিজ্ঞতা, এবং এই দুটো নির্বাচন কমিশন যেগুলো সার্চ কমিটির মধ্যে দিয়ে হলো, তারা যে ধরনের নির্বাচন উপহার দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারপরে তাদের যে বক্তব্য, এবং এই যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, তিনি বললেন যে তিনি বিব্রত নন এবং তিনি নাকি শতভাগ সাফল্য অর্জন করেছেন। তো সেটা তো একদিক থেকে ঠিক যে ভোট ডাকাতি বলেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের রেকর্ড বলেন, সমস্ত দিক থেকে তাদের শতভাগ সাফল্য আছে। তো সেই জায়গা থেকে বিরোধী দলগুলোর খুব সঙ্গত এবং ন্যায্য কারণেই কোনো আস্থার জায়গা নেই। কাজে আইনি রূপ দিলেই, সেখানে ওনারা ডাকলেই নাম দিলে নাম দেওয়া হবে, এটা আসলে মানে এর কোনো আসলেই এটা অনর্থক। এবং এই কথাটা আমরা শুরু থেকে বলে এসেছি এবং আইন গড়ার প্রক্রিয়ার সময় বলেছি। বিশেষত আমি বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে এই পার্লামেন্ট এক জনগণের সম্মতির ভিত্তিতে তৈরি হয়নি। ফলে এই পার্লামেন্টের এই ধরনের আইন তৈরি করার হয়তো এক ধরনের টেকনিক্যাল এখতিয়ার আছে, কিন্তু এই আইন মানে গ্রহণযোগ্য আইন হবে না। কাজে এখন আইন তৈরির প্রশ্নটা প্রধান নয়, প্রধানটা হচ্ছে যে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে বিরোধী দলগুলোর দাবি হচ্ছে বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ নির্বাচনকালীন সরকারই এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই নির্বাচনকালীন সরকারের প্রশ্নে মীমাংসা না হওয়া পর্যন্ত আসলে এটা হবে না। সেক্ষেত্রে সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা রাজনৈতিক ঐক্যমত্যের নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এইটা হচ্ছে প্রথম শর্ত। কিন্তু আমরা কি চিরকাল এভাবেই চলবো? না, সেখানে যদি আপনার ঠিক করতে হয় তাহলে হ্যাঁ আমাদের একটা আইন লাগবে, কিন্তু সেটা কি ধরনের আইন? এই আইনের প্রধান দিক হচ্ছে যে নিয়োগকর্তা কে। নিয়োগকর্তা যদি প্রধানমন্ত্রী থাকেন তিনি তার পছন্দের লোক দিবেন, এটাই স্বাভাবিক। কাজেই বাংলাদেশের 50 বছরের অভিজ্ঞতা থেকে পরিষ্কার হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো যেভাবে
আছে এবং ক্ষমতা যে ধরনের কেন্দ্রীভূত আছে তাতে এর বদল ঘটাতে হলে এই অন্তত নির্বাচন কমিশনার কিংবা উচ্চ আদালতের বিচারকদের মতো গুরুত্বপূর্ণ জায়গা যেটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে সেইখানে নিয়োগের জায়গাটা বদল ঘটাতে হবে। এবং সেটা আমরা সুনির্দিষ্ট প্রস্তাব করেছি যে একটা গ্রহণযোগ্য পার্লামেন্টের, বর্তমান পার্লামেন্টের নয়, গ্রহণযোগ্য পার্লামেন্টের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং বাংলাদেশের প্রধান বিচারপতি তিনজনের সমন্বয়ে একটা কনস্টিটিউশনাল কমিশন সেটা হচ্ছে নিয়োগ দিবে। তার পক্ষে কোনো সার্চ কমিটি কাজ করতে পারে, কিন্তু সার্চ কমিটি এখানে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে নিয়োগকর্তা। যে এখন বর্তমান আইনে আছে নিয়োগকর্তা হচ্ছেন প্রধানমন্ত্রী, কারণ রাষ্ট্রপতি নিয়োগ দিবেন মানেই প্রধানমন্ত্রী নিয়োগ দিবেন। রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম পাঠাবেন, এটা আগেও পাঠিয়েছেন। ফলে নানানভাবে সরকারি দল বিভিন্ন দলের মাধ্যমে নিজেদের নামগুলো প্রস্তাব করে, সেখান থেকে বাছাইকৃত হয়, 1-2 নামকা ওয়াস্তে লোক রাখা হবে যারা হয়তো কিছু কথাবার্তা বলবেন, কিন্তু তাদের কথার আসলে কোনো কার্যকর হবে না। আমরা মাহমুদ তালুকদার সাহেবের মতো সজ্জন মানুষকে দেখেছি, কিন্তু তার কথাতে কোনো কার্যকারিতা হয়নি। ফলে সেই জিনিসটি আবারও ঘটবে। দেখুন, একটা কথা বারবার আমাদের বলতে হবে, অনেক যুক্তিতর্ক আমরা করেছি, আন্দোলন আমরা করেছি, কিন্তু এমন আন্দোলন গড়ে তুলতে পারিনি যাতে এই পরিবর্তনটা করা যায়। এখন আন্দোলনের সাথে আবার নতুন করে যুক্তিতর্ক করতে হবে যে কোনো একটা, ধরুন ছাত্ররা যখন পরীক্ষা দিতে চায় তো তাকে প্রথম কিংবা কৃতকার্য হতে হলে তাহলে তো হয় মানে তাকে ভালো করে লিখতে হবে, পড়তে হবে। কিন্তু তিনি যদি মনে করেন শিক্ষককে ভয় দেখিয়ে কিছু না লিখেই নাম্বার পেয়ে যাবেন অথবা ফার্স্ট হয়ে যাবেন, কিংবা তিনি নকল করে লিখবেন যেটা ভোট চুরির সাথে তুল্য, কিংবা শিক্ষককে ধমক দিয়ে কিংবা অস্ত্র দেখিয়ে করাটা ভোট ডাকাতির সাথে যুক্ত, এইরকম একটি জায়গা থেকে তো আপনার কোনো মানে এটা তো কোনো রুলস অফ দি গেম হলো না। কিংবা খেলায় আপনি একটা ন্যূনতম রুলস অফ দি গেম তো থাকতে হয়। আপনি খেলবেন, অন্যরাও খেলবে এবং তার মধ্যে দিয়ে একটা নিয়মের মধ্যে দিয়ে খেলাটা চলবে। আপনি খেলোয়াড়, আপনি রেফারি, আপনি বিপক্ষ দল, সবাইকে মাঠের বাইরে রেখে একাই গোল দিতে থাকবেন। এই যে ন্যূনতম রুলস অফ দি গেম বাংলাদেশে নেই, এইটা আমাদের প্রধান সমস্যা। এবং আমাদের এখানে এটা সকল রাজনৈতিক দলে উপলব্ধি করা দরকার যে আমরা যদি এই সত্যটা উপলব্ধি না করি যে আমাদেরকে 5 বছর পর পর জনগণকে জয় করে জিততে হবে এবং এইটার ব্যবস্থাটা যদি আমরা নিশ্চিত রাখি, তাহলে আমরা এখানে একটা রাজনৈতিক ব্যবস্থা করতে যাব। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের রাজনীতির ইতিহাসে এমন কতগুলো বড় বড় ঘটনা ঘটেছে, হত্যাযোগ্য, হামলা, একে অপরকে নিধন করার যে তৎপরতা, এর ফলে এখন বিশেষত বর্তমান ক্ষমতাসীন সরকার বলছে যে আমরা তো ক্ষমতা ছাড়তে পারবো না, ক্ষমতা ছাড়লেই তো আমাদের জীবন নাশ হবে। কাজে গদি এবং জীবনের নিরাপত্তা দুই তারা এক করে ফেলেছেন। এটা যে দেশে ঘটে সেই দেশের সামনে ভয়াবহ বিপদ। এই বিপদ থেকে উদ্ধারের রাস্তা হচ্ছে জীবনের নিরাপত্তা গদির মধ্যে নাই, জীবনের নিরাপত্তা হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, যেখানে জবাবদিহিতা আছে। 5 বছর পর আবার জনগণকে জয় করে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে জনগণের রায়ের প্রকাশ ঘটানোর ব্যবস্থা। এটা কিন্তু সকলের স্বার্থকে নিশ্চিত করে। ফলে সেই দিকে আমাদের রাজনৈতিক দলগুলো যাওয়ার হুঁশ না হলে আমরা আত্মঘাতী পথে হাঁটতে পারি, সেটাকে নানান রং বেরঙের নাম দিতে পারি, তার দ্বারা কোনো জাতির ভবিষ্যৎ নির্ধারিত। প্রফেসর নিজাম, যেটা উনি বললেন যে এটার মধ্যে ওনারা অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে যে যারা খেলবেন, খেলোয়াড়রা বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন কমিশন গঠনে মুখ্য ভূমিকা পালন করছে, রেফারি নির্বাচন করছে তাদের রেকমেন্ডেশনের নাম দিয়ে তখন বলবে যে ওনার পছন্দের একজন, ওনার পছন্দের একজন, ওনার পছন্দের, এরকম হয়তো ভারসাম্য করে একটা হয়তো কমিশন গঠন করবে। ওইটা কি খুব কার্যকর একটা ইলেকশন কমিশন গঠনের একটা প্রক্রিয়া হতে পারে? মানে যারা খেলোয়াড় তাদের পছন্দ অনুযায়ী রেফারি নির্বাচন হবে কি না? ধন্যবাদ জহির ভাই আপনাকে। আমি জুনায়েদ সাকিব ভাইয়ের আলোচনা শুনলাম। উনি যেভাবে বলেছেন যে 2টা সার্চ কমিটির কথা বলেছে, তারপরে আইনগতভাবে যেটাকে এবার পার্লামেন্টে এনে যে সার্চ কমিটিটাকে 50 বছরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছে এটাকে আমি স্বাগত জানাই। তবে 2013 সালের নির্বাচনের কথা উনি যেটা বলেছেন, 14 সালে যেটা হলো সেই সময়তে বিএনপি ইলেকশনে আসেই নেই, যেটা আমাদের যার কারণে 151 জন বা 54 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। সেই সময় কিন্তু পার্লামেন্টে যেহেতু আইনটা পাশ করানো হলো তখন বিএনপি পার্লামেন্টে ছিল যে আমাদের আর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, কিন্তু তখন তারা জ্বালাও পড়াও, মানুষ পড়ানো, এটা সবাই জানে। সেটা করে তারা জামাতকে সাথে নিয়ে কিভাবে অরাজকতা করেছিল দেশে, এটা সবাই জানেন। এর পরবর্তী 2018 সালে যে নির্বাচনটি হলো সেখানেও কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে এবং বিএনপির পার্লামেন্টের 6 জন সংসদ সদস্য এখন অলরেডি আছেন। ওনারা যদি পার্লামেন্টে না থাকতেন, এমনকি ওনাদের নির্বাচিত ওনাদের নির্বাচিত সংসদ সদস্য যিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ওনারা শপথ করতেও দেন নাই, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে ওনারা আবার ওনাদের কোটা রুহিন পারানাকে আবার এমপি করে নিয়ে আসছেন। এই যে ডিগবাজির খেলা, এখন ওনারা তত্ত্বাবধায়কটা মাথার মধ্যে রেখে ওনারা যার কারণে সার্চ কমিটি যেটাই করুক ওনারা এটার মধ্যে নেই। আমি যেটা মনে করি যে 322 জনের নাম আছে, এখানে অনেক সজ্জন ব্যক্তি আছে, এখানে অনেক মেরুদণ্ড শক্ত করে কথা বলার লোক আছেন
এমনকি যাদের কথা আমি আপনাকে একটা কথা বলবো যে আমাদের বাংলাদেশে এখনো কিন্তু জানো শাহাবুদ্দিন সাহেবের মতো লোকের দেশে প্রেসিডেন্ট ছিলেন না, উনি সুন্দরভাবে চালিয়ে গেছেন না। এখন যদি নির্বাচন কমিশনে ভালো লোক আসেন, এই যে ধরেন সিইসি যেটা বলে গেছে যে তারা শতভাগ সফল টফল, তারা তাদের কথা বলবেই, কিন্তু অনেক যেমন ইলেকশনে এবার 100 জন লোক মৃত্যুবরণ, কোনো মৃত্যুই কাম্য না, কিন্তু এটা দুঃখজনক, এটা হওয়া উচিত হয় নাই। কিন্তু যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নির্বাচনে আমরা দেখি যে পশ্চিমবঙ্গে অনেক লোক মৃত্যুবরণ করে, তাদের এই যে পঞ্চায়েত, তাদের যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন বা তাদের পৌর নির্বাচন, এমনকি তাদের পার্লামেন্টেও। কিন্তু আমাদের দেশে এটা আমরা কখনোই কোনো মৃত্যু আমরা কামনা করি না। এমনকি কিন্তু তারা যাওয়ার পূর্ব মুহূর্তে যে কাজটি করেছে, নারায়ণগঞ্জে একটা সুন্দর নির্বাচন তারা উপহার দিয়েছে। তা আমরা আশা করব যে উনি যেটা বলেছেন যে যারা খেলোয়াড় তারা রেফারি, আমার মনে হয় সেটা হবে না। কারণ 10 জন আমি করেছি না 10 জন ব্যক্তির নাম যদি দেওয়া হয়, সেখান থেকে আমার মনে হয় যে আমরা 5 জন অত্যন্ত মেরুদণ্ড শক্ত, যাদের মেরুদণ্ড অত্যন্ত শক্তিশালী, এরকম যদি 5 জনকে দেওয়া হয়, আমার মনে আমরা সুন্দর নির্বাচন করতে পারবো। প্রক্রিয়া থেকে বাইরে আছে, তাদের দাবি হচ্ছে একটা নির্বাচনকালীন সরকার বা নির্বাচনকালীন একটা এমন একটা কাঠামো যেটার মধ্যে সবাই সমানভাবে সুযোগ পায় এবং ভালো নির্বাচনের একটা গ্যারান্টি তৈরি হয় আমাদের। কিন্তু ইলেকশন কমিশন তো গঠন করতে হবে, তো এই কাজটা কিভাবে কিভাবে এটা কনক্লুড হবে কিভাবে যদি কেউ পার্টিসিপেট না করে? না মানে কি আবার দেখুন, কনক্লুড তো আগেও হয়েছে, পার্টিসিপেট করা হোক বা না হোক, কখনো কোনো পদ তো আর ফাঁকা থাকে না। কিন্তু এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে এটা আমি এর মধ্যে একটু ইনসার্ট করি, যদি এখানে 322 জনের মধ্যে যদি এমন ব্যক্তি, স্যার যেরকম বললেন, এমন ব্যক্তি আছেন যারা সর্বজন শ্রদ্ধেয়, এমন ব্যক্তিদের নাম আছে, যদি এই ধরনের হাইপোথেটিক্যালি বলছি, সে ধরেন যে ওই ধরনের কিছু ব্যক্তিদেরকে দিয়ে একটা কমিশন ফর্ম করলো, সেখানে সরকার বাই এন্ড লার্জ মোটামুটি নিরপেক্ষতার পরিচয় দিল, একদমই আগের মতো হতো বায়াস দেখায় আপনাদের দৃষ্টিতে, তখন যারা বিরোধিতা করছে তারা কি নির্বাচনকালীন সরকারের দাবিতে থাকবে নাকি ইলেকশন কমিশন বাতিলের দাবিও তাদের মধ্যে থাকবে? দেখুন, আমরা প্রথম বিষয়টা মনে করি যে বর্তমান যে ক্ষমতার কাঠামোটাতে, তাতে নির্বাচন কমিশনটা তো আসলে যারা হন তাদের কর্তৃত্ব এই প্রশাসনের উপরে আইনি খাতায় কলমে লেখা আছে যে তারা করবেন, তারা ডিফেক্টো সরকার হবেন, কিন্তু বাস্তবে তারা ডিফেক্টো সরকার থাকেন না। ইলেকশন তো ফিল্ডে চালায় হচ্ছে প্রশাসন এবং নানা ধরনের আইন শৃঙ্খলা বাহিনী। কাজে এদের উপরে সরকারের যে কর্তৃত্ব থাকে, সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সরকার যে মেকানিজমটা তৈরি করেছে, সবাইকে নানাভাবে বেনিফিশিয়ারি করে তুলে তাদেরকে ওই নিরাপত্তার অংশ করে তুলেছে। তারাও মনে করছে যে এই সরকার ক্ষমতা না থাকলে আমরা বিচারের মুখোমুখি হয়ে যাব। কাজেই তারাও সরকারকে টিকিয়ে রাখার জন্য যে বদ্ধপরিকর অবস্থায় আছেন, এটা আমরা 18 সালের নির্বাচনে আগের দিন রাতে ব্যালট বাক্স ভর্তি করার ক্ষেত্রে যেভাবে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখলাম, এবং এর ফলে এটা পরিষ্কার যে এই সরকারের অধীনে থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। ফলে সরকারের পদত্যাগ করা এবং একটা রাজনৈতিক ঐক্যমত্যের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, এটা হচ্ছে প্রথম শর্ত। এরপরে আমি মনে করি দুটো শর্ত আছে। একটা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন করে সেটাই, এখন এই নির্বাচন কমিশনের উপর যদি তখন রাজনৈতিক দলগুলোর আস্থা থাকে, তখন সেটা তখন বিবেচনা করা যাবে। আর দ্বিতীয় হচ্ছে স্থায়ীভাবে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একটা রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করা, যে কি কি সংবিধান সংস্কার করলে, কি ধরনের ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করলে যেই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক না কেন তারা এটাকে আর জমিদারিতে পরিণত করতে পারবে না। এই জায়গাটা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া দরকার, এবং সেখানে আওয়ামী লীগ নিশ্চয় মনে করি যে একটা বিরাট রাজনৈতিক দল, কাজে তাদেরও স্টেক আছে। কিন্তু বর্তমানে তারা ক্ষমতায় থেকে তারা তো করছেন না, তারা তো নিজেরা যে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন এবং ফিরলেন এমন একটা ব্যবস্থায় যেখানে আর কারো কোনোদিন ভোট দেওয়ারই কোনো সুযোগ থাকলো না। তাহলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার যদি কোনো, যেটা আমরা বলছি যে এটা কেন দলীয়কৃত হয়ে গেল, কারণ যে ক্ষমতা কাঠামোটা আছে তার হাতে এমন স্বৈরতান্ত্রিক ক্ষমতা যে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও গিলে ফেলতে পারেন। তাহলে সেই সমস্ত লুপহোলসগুলো কিংবা সেই জায়গায় যে সংকটের জায়গাগুলো, সেগুলোতে ভারসাম্য কিভাবে আনা যায়, জবাবদিহিতা কিভাবে আনা যায়, প্রধানমন্ত্রীর কাছে সমস্ত ক্ষমতার কেন্দ্রীয় ভবন থেকে কিভাবে একটা বিকেন্দ্রীকৃত ক্ষমতার ভারসাম্য আনা যায়, সেইটা আমরা কোনো বদলের চিন্তা করলাম না, বরং ফিরলাম ওই এরকমই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং আরো বেশি করে স্বৈরতান্ত্রিক করার জন্য। কিন্তু এত গভীর সংস্কারের ভাবনা কি কোনো রাজনৈতিক যারা ম্যাটার করে, আপনারা তো আছেন যারা ম্যাটার করে, তাদের মধ্যে কি এত গভীর সংস্কার ভাবনা কি আছে? আপনি অনেক দূরের কথা বলছেন। আমি আবারও বলছি যে বর্তমানে দেখুন বিএনপির মধ্যে এই উপলব্ধিটা তাদের মধ্যে এসছে যে ক্ষমতাটাকে কি পরিমাণে জমিদারিতে বানানো যায়, এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের দাবি মানবে তারা। বিএনপি যদি না মানে তাহলে জনগণের সামনে, অর্থাৎ আমরা আবারও বলছি যে বর্তমান রাষ্ট্র আওয়ামী লীগের দিক থেকে হচ্ছে রাষ্ট্রটাকে এভাবে তারা চালাতে পারছেন দমন পীড়নের মাধ্যমে, কিন্তু এভাবে খুব বেশি দিন চালাতে পারবেন না।
আবার রাষ্ট্র এইরকম ভাবে টিকিয়ে রেখে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারছি না। তাহলে রাষ্ট্রটার বদল ঘটাতে হবে। এটা এখন কিন্তু বিরোধী দলে থাকার কারণে বিএনপির মধ্যে এই উপলব্ধি আমার ধারণা যেটা আসছে, এবং জনগণের আকাঙ্ক্ষাকে তারা যদি অ্যাড্রেস না করেন, তারা যদি মিট না করেন, তারা বড় আন্দোলনও করতে পারবে না, এক। আর দুই হচ্ছে আওয়ামী লীগের জন্য ভাবতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়, এবং তারা ক্ষমতা থেকে এবার পড়লে ক্ষমতায় ফিরে আসার আর সম্ভাবনা খুবই কঠিন অবস্থার মধ্যে পড়বে। কাজে ক্ষমতায় ফেরার রাস্তা একটাই, সেটা হচ্ছে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করা, যাতে করে তারা আবার জনগণকে জয় করে জিততে পারেন। সুতরাং এই বাংলাদেশের এই রূপান্তরটা এখন একটা সময়ের দাবি হয়ে গেছে। ভোটাধিকার নাই, ভোটাধিকার যেমন ৭১ সালের আগে স্বাধীনতার সমস্ত জনগণকে এই দেশের ওই কতিপয় পাকিস্তানি সহযোগীদের বাদ দিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল, আজকে ভোটাধিকারের দাবি 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করছে। এমনকি আওয়ামী লীগ সমর্থন যারা করেন তারাও ভোট দিতে পারেননি। ফলে আমরা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, সমর্থক সকল সদস্যদের জন্য ভোটাধিকারের কথা বলছেন। প্রফেসর নিজাম, আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি বলছেন যে 2014 এবং 2018 নির্বাচন বিতর্কিত হয়েছে, সেটার জন্য শুধুমাত্র সরকার বা কমিশন দায়ী নয়, সেটার জন্য আদার এন্ডও তাদের পার্টিসিপেশন ছিল না, এবং তারা অসহযোগিতা এবং তারা জ্বালাও পোড়াও ইত্যাদি করেছে। কিন্তু তারপরেও এটা বাই অ্যান্ড লার্জ বলতে হবে যে না, অন্য অনেক নির্বাচন, সব নির্বাচন ভালো হয়েছে এমন নয়, এই দুটি নির্বাচন যথেষ্ট পরিমাণ বিতর্কের জন্ম দিয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। তো ওই অভিজ্ঞতা সামনে রেখে এখন যে কমিশন গঠনের চর্চাটা হচ্ছে সার্চ কমিটির মাধ্যমে, তাতে কি আপনার আশা যে অপোজিশনের যে এসেন্সটা, যে ফিল্ডটা বা পিপলস যে অ্যাসপিরেশনটা, ওইটা মাথায় রেখে মোটামুটি গ্রহণযোগ্য অবিতর্কিত একটা কমিশন পেতে মানে পাওয়া সম্ভব? আমরা তো খুবই আশাবাদী, এবং আমাদের ডক্টর জাফরুল্লাহ সাহেব ওই দিন বলেছেন যে যদি বিএনপিও যদি আসে তাহলে একটা ভালো, যদি বিএনপি আসেন নাই, যদিও মাহবুবুল হানিফ সাহেব বলছে যে জাফরুল্লাহ সাহেব কিছু লোকের নাম বলেছেন যারা বিএনপি গরওয়ানা। আমরা আশা করবো যে গরওয়ানা থেকেই হোক না কেন, যেমন যেমন জুনায়েদ সাকিব আর একটা কথা বলেছেন যে এবার যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে যায় তাহলে কখন আর ক্ষমতায় আওয়ামী লীগ বঙ্গবন্ধু না। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। 3.5 বছর ক্ষমতা থাকার পর বঙ্গবন্ধুর মৃত্যুর পর 79 সালে নির্বাচন করলো জিয়াউর রহমান, সেখানেও পার্লামেন্টে আওয়ামী লীগ এসেছে। এর পরবর্তী পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের এই দেশের জনগণ আবার 22 বছর পর আবার ক্ষমতায় এনেছে, ভালোভাবে এনেছে। কারণ আমাদের রুট লেভেল থেকে শুরু করে 70-72 বছর একটা পুরনো দল, যে দলটি বঙ্গবন্ধুর হাতে গড়া, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন, 12 বছর 14 বছর জেল খেটেছেন স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র সংগ্রাম করতে গিয়ে, সে দলের বিরুদ্ধে ওইভাবে কথা ঢালাওভাবে অনেকে বলে থাকে, আমার মনে কোনোভাবে বলা উচিত না। হ্যাঁ, সরকারের অনেক সমালোচনা থাকতে পারে, জুনায়েদ সাকিবেরা অনেক ওনারা সমালোচনা করলেই কথার মাঝে কথা বলাটা ঠিক না। তারপর আমি প্রশ্ন করছি, আপনারা কি 22 বছর অপেক্ষা করার জন্য প্রস্তুত হচ্ছেন? না না না, আমরা 22 বছর অপেক্ষা করবো। আমরা এই সরকারের এত সাফল্য, যে এই যে দেখেন আজকে মেট্রো রেল দেখেন আমাদের, হ্যাঁ মেট্রো রেল দেখেন, আমাদের এলিভেটেড এক্সপ্রেস দেখেন, আমাদের টানেল দেখেন, তারপরে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেন, সবই তো এই সরকারের সাফল্য। এমনকি আমাদের যেখানে $840 দিয়ে আমরা আরম্ভ করলাম, আজকে 2009 সালে আজকে আমাদের $2600, তাহলে অর্থনৈতিক উন্নয়নটাতে সরকারের সাফল্য, আপনারা সেটা দেখবেন না। আর তবে আমি আশা করবো যেটা আপনি যেটা বলেছেন যে প্রশ্নটি, যে নির্বাচন কমিশন যেটাই করুক আমার মনে গ্রহণযোগ্য হবে, এবং বিএনপি সেই গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মাধ্যমে আশা করে নির্বাচন আসবে। মানে তাহলে নির্বাচনকালীন সরকারের যে দাবি সেটার মধ্যে থাকলেও ইলেকশন কমিশনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার যে কথা তারা বলছেন, সেরকম অবস্থা তৈরি হবে না, এমন কমিশনই সরকার দিতে চাইবে, অথবা সার্চ কমিটি বা রাষ্ট্রপতি দিতে চাইবে? না, অবশ্যই আমি যেটা মনে করি যে রাষ্ট্রপতি একটা ভালো নিরপেক্ষ নির্বাচন কমিশন দিবেন, এবং নির্বাচনকালীন সরকারের যে 45 দিন যে সরকারটি থাকবেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে খালেদা জিয়াকে বলছেন আসেন আপনারাও এই মন্ত্রণালয় নেন, ওই মন্ত্রণালয়, সেভাবে হয়তো আমি জানি না এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেক্ষেত্রে হয়তো প্রধানমন্ত্রী নিজেই বলবেন যে ঠিক আছে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আসেন আপনারা, আমরা একসাথে বসি, বা আপনারাও আসেন। আমার মনে হয় সে ছাড়া যেহেতু পার্লামেন্টের যে আইনটা পাস হচ্ছে, এটার থেকে আমার বাইরে আর কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। কিন্তু প্রফেসর নিজাম, বাংলাদেশের যে বাস্তবতা, এখানে যদি যে 5 জনের নাম যাবে বা যে 10 জনের নাম থেকে তো রাষ্ট্রপতি 5 জন নেবেন, ওনাদেরকে দেখলেই তো মোটামুটি একটা, ওনাদের অবয়ব দেখলেই তো বোঝা যাবে যে পিপলস অ্যাসপিরেশন, আমি বিএনপি বা ওনার গণসংহতির কথা বলছি না, পাবলিক আইতে তো সেটা বোঝা যাবে যে না এটা কি কতটা গ্রহণযোগ্য কমিশন হয়েছে নাকি। অবশ্যই সেটা তো বোঝা যাবে, দেখা যাবে। না দেখুন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী শ্রদ্ধেয় মানুষ এবং আরো অনেক সিনিয়র সিটিজেনরা, উনি তো 5-6 জন নাম দিয়েছেন, কিন্তু এখানে তো 300। আমি প্রথমত যে কথাটা বলতে চাই যে তারা আশাবাদী মানুষ, এবং এত নিরাশা এবং এতটা দাপটি সরকারের মাঝেও তারা হয়তো কোথাও আশা করছেন যে যদি কোনো ভালো কিছু হয়, সেই জন্য হয়তো তারা গিয়েছেন।
কিন্তু মানে অতীত অভিজ্ঞতা থেকে আমরা এটা পরিষ্কার করে বলতে পারি যে এই মানে আশা নিরাশায় পরিণত হবে, দুরাশায় পরিণত হবে। কারণ হচ্ছে যে এই সরকার আসলে মানে যে ভঙ্গিতে এগোচ্ছেন তারা আসলে কোন রকম মানে এর মধ্যে দিয়ে নিজেদের কোনো ঝুঁকি সৃষ্টি হতে পারে এই ধরনের কোনো সম্ভাবনাই তারা রাখবেন না। ফলে তারা তাদের নিজেদের দলীয় একেবারে অনুগত একটা নির্বাচন কমিশন গঠন করবেন। কিন্তু সরকার যদি সত্যিকার সমাধান করতে চায়, ধরুন বিরোধী দলের যে দাবি সেটা একটা গণ আন্দোলনের রূপ নিয়ে সরকার পতনের দিকে আমাদের যেতে হবে, আন্দোলন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ফলে এই ধরনের যুক্তি তর্কগুলো যে আসছে নির্বাচন কমিশনে, যে এত আইবস, এত দৌড়ঝাঁপ, এত ধরনের আয়োজন কেন? কারণ মনে করানো হচ্ছে জনগণকে যে আমরা দেখো সকলের সাথে আলোচনা করে করছি, এর চেয়ে আর গ্রহণযোগ্য কি হতে পারে? এগুলো জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, আন্দোলন যাতে না করে মানুষ, আন্দোলনের ব্যাপারে অনীহা সৃষ্টি হয় সেই চেষ্টা। কিন্তু এটা খুবই পরিষ্কার যে এই সব চেষ্টা একই জায়গায় একই বৃত্তে আনবে, ফলে আন্দোলন ছাড়া মানুষের সামনে কোনো উপায় নেই। কিন্তু ধরুন আওয়ামী লীগ কি করতে পারে? তারা কিন্তু সেই ত্রয়োদশ সংশোধনীতে আবার ফিরতে পারে এবং রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করতে পারে যে একটা নিরপেক্ষ সরকারের ব্যবস্থার জন্য যে আইনি বিধান সংবিধানে ছিল সেটাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, তার জন্য প্রয়োজনীয় আলোচনা যেতে পারে। সেই ইতিবাচক জায়গায় তারা যাবে না, ফলে মানুষের সামনে আন্দোলন ছাড়া কোনো একটা বিরতির সময় হয়েছে। কিন্তু আপনাদের একটা বিগত অনুষ্ঠানে আপনি একটা কমেন্ট করেছিলেন যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরুণ কণ্ঠ, প্রতিবাদের কণ্ঠ তৈরি হচ্ছে এবং সেখান থেকে পরিবর্তনের সূচনার কথা, মানে বিশ্ববিদ্যালয়ে যে দাবি নিয়েছে সেটা কি পরিণতি হয়েছে সেটা তো আপনি দেখলেন। তো এরকম যে আপনার সুন্দর সময়, তো মানে সবকিছুর মধ্যে আপনার আন্দোলন করেই পতন ঘটাতে হবে বা করতে হবে, সেটা সম্ভব কিনা? আমরা আসলে শিক্ষাঙ্গন নিয়ে যাবো আর কি, শিক্ষাঙ্গন শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবকিছু যে ভায়োলেন্ট ওয়েতে সমাধান হবে এটা আমি মনে করি যে দেশের জন্য ইতিবাচক হয়নি। এখন সরকার মানে যেমন ধরুন একজন ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে যখন একটা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীরা আন্দোলন করে, অনশন করে, মৃত্যুর ঝুঁকি নিয়েও তাদের আন্দোলনে একেবারে কমিটেড থাকে, এরকম একটা অবস্থায় কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পেশা কিন্তু আর সকল পেশার মতো আমি মনে করি না, অন্তত ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষকের পেশার চাইতেও বেশি কিছু। অর্থাৎ তার কাছ থেকে যেহেতু আমরা শিখি এবং এর মধ্যে দিয়ে যে শ্রদ্ধার সম্পর্কটা থাকে, এই সম্পর্কের জায়গাতে শ্রদ্ধা ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, ওই আস্থার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে একজন শিক্ষকের ব্যাপারে যখন এরকম অভিযোগ উঠে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, এটা সর্বোচ্চ পদ, ওইটা প্রশাসনিক পদ, উপাচার্য, কাজে তার নিজের সম্মান রেখেই তার পদত্যাগ করার জায়গাটা খুব দরকারি ছিল। যেভাবে হোক 2002 সালে কিন্তু অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী পদত্যাগ করেছিলেন। এখন এই শিক্ষকেরা আমি মনে করি পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু বাংলাদেশের অবস্থাটা এমন যে এখন যারা নিয়োগপ্রাপ্ত হন তারা নিজেরা চাইলেও কিন্তু পদত্যাগ করতে পারবেন না। আমি ঠিক জানি না যে বর্তমান সরকার যেহেতু এটাকে একটা রাজনৈতিক পরাজয় হিসেবে নিয়ে নিয়েছে, অর্থাৎ সরকার মনে করছে যে ইনি যদি পদত্যাগ করেন এটা গভর্নমেন্টের জন্য পলিটিক্যাল ব্যালেন্সে খুবই একটা বড় ধরনের হয়ে যেতে পারে, কারণ ছাত্রদের আন্দোলনকে সরকার ভীষণ ভয় পায়। ফলে একটা আন্দোলন যেভাবে সারা দেশে ইম্প্যাক্ট ফেলেছে, এই আন্দোলনের বিজয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের সূচনা ঘটাতে পারে। ফলে তারা এখন নানা প্রক্রিয়ায় ছাত্রদের আন্দোলনকে প্রশমিত করেছেন এবং টিকিয়ে রাখছেন। কিন্তু এটা যে প্রতিক্রিয়া তৈরি করছে সেটা হচ্ছে যে আন্দোলন করে কিছু অর্জন করা যায় না। যদি এই জায়গায় এটা যায় তাহলে সমাজে হতাশা আরো গভীর হবে। কিন্তু একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, আমি শিক্ষার্থীদের বলবো যে আমাদের হয়তো অনেক ছোট ছোট হোঁচট খাওয়া আছে, কিন্তু ছোট ছোট হোঁচট খাওয়া থাকলেও আমাদের সংগ্রাম অসত্য ছিল না, আমাদের সংগ্রাম মিথ্যা ছিল না, আমাদের সংগ্রাম অন্যায্য ছিল না। ফলে সংগ্রামের যে ন্যায্যতার জায়গা সেটার উপর দাঁড়িয়ে আরো উচ্চতর সংগ্রাম গড়ে তোলার স্বপ্ন দেখাই জরুরি। আমি জুনায়েদ ভাই যেটা বলেছেন, আমি ছাত্র আন্দোলনের পক্ষে অবশ্যই, কিন্তু ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে আমি ছাত্রদের প্রতি আমার সিম্পেথি আছে যথেষ্ট। কিন্তু ফরিদ স্যারের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, স্যার কিন্তু ওই যে প্রভোস্টকে সরাইয়া উনি আলোচনকে দায়িত্ব দিয়েছেন, তারপরে ওনাকে যেমন অবরুদ্ধ করা হলো, তখন পুলিশ কার নির্দেশে এসেছে? স্যার বলেছে আমি পুলিশকে নির্দেশ দিই নাই, সেখানে প্রক্টর ছিল, সেখানে ছাত্র উপদেষ্টা ছিলেন। তো কোনো এক জায়গা থেকে পুলিশ এসে যখন ছাত্রদেরকে পিটালো, শিক্ষকরা লাঞ্ছিত হলো, সেটা কোনোভাবে কাম্য না। তো আমার বক্তব্য হলো যে উপাচার্য নিজে নির্দেশ দেন নাই, তাকে কেন অপরাধী জানে না কি তার অপরাধ, কিন্তু বিচার হয়ে গেল, আমরা বিচার করে বললাম যে আপনি অপরাধী, আপনি চলে যান। কিন্তু এই কারণে কিন্তু ভাইস চ্যান্সেলর, আমি কিন্তু অনেকগুলো টেলিভিশনে মিডিয়াতে এই ব্যাপারে কথা বলেছি। আমরা ফরিদ স্যারকে জানি, উনি 4 বছর শাহজালাল বিশ্ববিদ্যালয় যে উন্নয়ন করেছে, শিক্ষাক্ষেত্রে বলেন, অবয়ব বলেন, এমনকি কোয়ালিটি বলেন, রিসার্চ বলেন, সব ক্ষেত্রে এমনকি একটা উচ্চ মাত্রায় উনি নিয়ে যাচ্ছিলেন।
সেক্ষেত্রে এরকম একটা ব্যর্থ ঘটলো, এটা কোনোভাবে কাম্য না। কিন্তু উনি যেটা বলতে একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড, যখন শিক্ষার্থীরা যখন বলছে যে না, শিক্ষার্থীরা তো শাহজালালের সব শিক্ষার্থীরা যে অনশনে গিয়েছে একটা অংশ, কিন্তু সব শিক্ষার্থীরা তো তাহলে তো ওইভাবে প্রচন্ড আন্দোলনে থাকতেই পারতেন না। আমি মনে কমলবতী ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছেন পরবর্তী পর্যায়ে, এমনকি যার জন্য একটা আলাপ আলোচনা শিক্ষামন্ত্রী এবং শিক্ষক সমিতি সবকিছু মিলিয়ে একটা সমঝোতার মাধ্যমে আমরা কিন্তু সেখান থেকে বেরোয় আসতে পেরেছি। শিক্ষাঙ্গন তো এখন খুলছে আবার এই মাসে আপনাদের ইউনিভার্সিটি। আমি কি একটু দ্বিমত পোষণ করবো না? আমি খুব দৃঢ়তার সাথে দ্বিমত পোষণ করছি। দেখুন, প্রথমত পুলিশ সুপার বলেছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানে ডাকেই তারা সেখানে গিয়েছেন, কারণ ইউনিভার্সিটি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে পুলিশ অনুমতি ছাড়া ঢুকতে পারে না, ফলে অনুমতি নিয়েই গেছেন। এবং যে কোনো অনুমতি যে পর্যায়ে থেকে আসুক তার দায়িত্ব কার? ভাইস চ্যান্সেলরের। তিনি কোনোভাবে এই নৈতিক দায় থেকে এড়াতে পারবেন। ব্যক্তিগতভাবে আমরা কাকে চিনি, যেমন আমার সাথে ওনার পরিচয় আছে, কিন্তু তাতে কিছু এসে যায় না। আমি আবারও বলছি যে একজন শিক্ষক হিসেবে আপনাকে দায়িত্ব নিতে হবে যে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে আমি চাই বা না চাই, আমি করেছি কি করি নাই, এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা ঘটনা তার শিক্ষার্থীদের উপরে অত্যাচার হচ্ছে অথবা এখানে একটা অনিয়ম হয়েছে, সেটা দায়িত্ব স্বীকার করে তার পদত্যাগ করা দরকার ছিল। আমরা যে শিক্ষকের এই সেটা আরো উচ্চ স্ট্যান্ডার্ডটাকে যে আমরা খারাপ করে ফেলছি, এটা জাতির জন্য ভালো নয়। পুলিশ 4 দিন পরে বলেছে, 5 দিন পরে বলেছে যে যখন একটা মানে সমঝোতা আসতেছে তখন পুলিশ ব্যাখ্যা দিয়েছে। পুলিশ তো তৎক্ষণাৎ পুলিশের ব্যাখ্যা আমরা পাইনি। শিক্ষাঙ্গন খুলছে এই সিদ্ধান্ত হচ্ছে এই মাসে। তাহলে ভাইস চ্যান্সেলর আবারও প্রশ্ন করছে, ভাইস চ্যান্সেলর তাহলে পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন ইউনিভার্সিটিতে? ভাইস চ্যান্সেলর পুলিশের বিরুদ্ধে, হ্যাঁ সেটা তদন্ত হচ্ছে, তদন্ত বেরোয় আসবে কি হচ্ছে না। এগুলো তো সব আপনার শিক্ষাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান কোভিডের একটু প্রকোপ কমে এসেছে, সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আপনারা ঘ ইউনিটে এবছরও চালু রাখছেন। ধন্যবাদ। আমাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠান অক্টোবর মাস থেকে আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলো খুলে দিয়েছে। এমনকি আমরা 2020 সালে কিন্তু 5-6 মাস আমাদের বিশ্ববিদ্যালয় টোটালি বন্ধ ছিল, আমরা অনলাইনে ক্লাস আরম্ভ করেছি। এমনকি বিশেষ ব্যবস্থায় আমরা কিছু পরীক্ষাও নিয়েছি। কিন্তু এই 2 বছরে কিন্তু আমাদের শিক্ষাঙ্গনে বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি পর্যায়ে আমাদের শিক্ষার বিরাট ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং আফ্রিকার অনেকগুলো দেশ বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রায় 20-25% শিক্ষার্থী বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে জোরে পড়েছে। এমনকি আমাদের অনেক নারী শিক্ষার্থী যারা হাই স্কুল লেভেলে তাদের বাল্য বিবাহ হয়েছে, যেটা কোনোভাবে কাম্য না। আর বিশ্ববিদ্যালয় খুলছে, আমাদের করোনা যেহেতু সংক্রমণটা কমেছে, আমাদের টেকনিক্যাল কমিটির সাথে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আলাপ আলোচনা করেই এই মাসের শেষে খুলছে। তবে আমরা যেটা দেখেছি যে অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয় হলগুলো খোলার পরে আমাদের যেহেতু ছাত্রদের ডাবল ডোজ টিকা দেওয়া হচ্ছে, এবং টিকাই আমরা মনে করি যে আমাদের মানুষ যেমন টিকা নিচ্ছে, এবং যে দেশে টিকার গ্রহণের পরিমাণ বেশি সেখানে সংক্রমণটা কমছে। তা আমরা আশা করব যে শিক্ষাঙ্গনের খোলার পরে আমার মনে হয় যে ওই যে সপ্তাহে 1 দিন বা 2 দিন ওগুলো না করে আমাদেরকে ধারাবাহিকভাবে যেমন কারণ আমরা দেখছি যে 1 দিন বা 2 দিনে ছাত্রদেরকে কিন্তু সাইকোলজিক্যালি অ্যাফেক্ট করে। যেন আমার নিজের সন্তানও কিন্তু স্কুলে পড়ে, 1 দিন সে আবার 5 দিন দেখা যাচ্ছে আগের মতো হয়ে যায়। তো আমি মনে করি যে শিক্ষাঙ্গনকে তো একবার পুরোপুরিভাবে কার্যক্রম শুরু করা উচিত। মানে এই করোনা কালে মানে যে কয়েকটা ক্ষতি আমরা একেবারেই পুষিয়ে নিতে পারবো না বলে মনে হয়, তার মধ্যে আমি মনে করি শিক্ষার ক্ষতিটাই সবচেয়ে বড়। এই দিক থেকে যে মানে এইটা অনেক দিন এর প্রভাব থাকবে। ফলে এখানে ধরেন সরকারের যে পলিসি এবং সেইটা আমরা খুব মানে একেবারে আমি সমর্থন করতে পারি না। প্রথম দিকে আমরা কিছুটা মেনে নিলেও যখন এই করোনা নিয়ন্ত্রণের পদ্ধতিটাকে আমরা ধীরে ধীরে রপ্ত করতে শিখলাম, বিশেষত ভ্যাকসিন যখন চলে আসলো, তখন কিন্তু একদিকে ভ্যাকসিন, অন্যদিকে হচ্ছে আমাদের এই যে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি, এইটা যদি আমরা নিশ্চিত করতে পারতাম, সবকিছু চলছে, এমনকি এখন হলও খোলা, ক্লাস হবে না, এগুলো একেবারেই ভীষণ রকম অসঙ্গতিপূর্ণ একটি সিদ্ধান্ত আমার মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর সরকার চাপিয়ে দিয়েছে, এবং এর মধ্যে দিয়ে ছাত্রদের শিক্ষা জীবন, তাদের শিক্ষার অবস্থাকে ভয়াবহ জায়গায় নিয়ে এসছে। আরেকটা প্রসঙ্গ আপনি তুলেছেন যে মানে বিশ্ববিদ্যালয়ে যে ধরেন পরীক্ষার যে ইউনিট, আমি নিজে জানি না, তবে বিশ্ববিদ্যালয় যেহেতু শিক্ষার বিষয়ে আমার যে সামান্য জানাশোনা আছে, আমি এইটুকু মনে করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়টা এমন শিক্ষা যেখানে আপনি আপনার এই স্বাধীনতা থাকা দরকার যে আপনি কোন বিষয়ে পড়তে ওই সময় আগ্রহী হচ্ছেন। আমরা ছোটবেলা থেকে স্কুলে যে সমস্ত বিষয় পড়ে আসি, তারপরে কতগুলো বিভাগে ভাগ করি, মানবিক, মানে বিজ্ঞান কিংবা অন্যান্য বিষয়, বাণিজ্য। তো এই সমস্ত বিভাগ যে হয়, ওই বিভাগে নানা কারণেই শিক্ষার্থীরা যায়, বিশেষত পরিবার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু
যখন আপনি 12 ক্লাস কিংবা ইন্টারমিডিয়েট পাস করেন, আপনি ইউনিভার্সিটিতে যান, তখন একজন শিক্ষার্থীর নিজেরই কোন বিষয়ে তার আগ্রহ, তার নিজের কোন বিষয়ে দক্ষতা বেশি, সম্ভাবনা বেশি, সেটা তারও উপলব্ধি করার একটা সুযোগ সৃষ্টি হয়, কিংবা ওই 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 বয়সটাও তার আসে। ফলে তার তখন কিন্তু সিদ্ধান্ত বদলের সম্ভাবনা থাকে। সেই সুযোগটাই যদি আপনি বন্ধ করে দেন, এটা আমি মনে করি কোনো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার জন্য ইতিবাচক নয়। আমরা বন্ধ করি না, এই বছর বন্ধ হয়নি। জন্য এবছরে করছেন, কিন্তু এবছর পরিকল্পনা না, হচ্ছে আমাদের সম্ভবত সামনের বছরে বন্ধ আগামী করে বছর ফেলা। আমাদের একীভূত করে ফেলবেন। আগামী বছর আমাদের সমাজ বিজ্ঞান এবং কলা এবং ল নিয়ে একটা অনুষদ হবে, সেখানে বিজ্ঞানের ছাত্ররা পরীক্ষা দিতে পারবে। আমার মনে হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং তারা সিট তো অবশ্যই যুগের চাহিদা অনুযায়ী যে সমস্ত সাবজেক্ট অনেক অনেক বেশি ছাত্র, সেটা প্রয়োজন নেই। আমরা কোয়ালিটি এডুকেশন দিতে চাচ্ছি, সেদিকে বিশ্ববিদ্যালয় হাঁটছে। জি, ধন্যবাদ প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, আমি জনাব জুনায়েদ সাকি, আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকে আনোয়ার ইস্পাত এই সময় শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আপনারা অনলাইনেও আমাদের অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজও আপনারা ভিজিট করতে পারেন, সেখানে আমাদের খবর, জনপ্রিয় অনুষ্ঠান সবই আছে, আপনারা ভিজিট করুন। আর স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলুন, তাহলে সবাই ভালো থাকবেন, পরিবারের সদস্যরাও সুরক্ষিত থাকবে। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।